তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা এখন বদ্রীনাথ মন্দির দর্শন করব, তো চলুন তবে ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম চলুন। যেমনটা শুনলেন, আজ আমরা যাচ্ছি বদ্রীনাথ মন্দিরে, ভারতের 4 ধামের মধ্যে অন্যতম। বদ্রীনাথ মন্দিরে আসার উপযুক্ত সময় হলো এপ্রিল থেকে জুন মাস ও সেপ্টেম্বর থেকে নভেম্বর শরতের মাস। এই মাসগুলিতে আবহাওয়াও পরিষ্কার থাকে ও রাস্তাও বেশ ভালো থাকে। তবে বর্ষাকালে একদমই আসা উচিত নয়। ভূমিধসের পাশাপাশি রাস্তাও বিপজ্জনক থাকে। এখনো রাস্তায় কাজ চলছে, এছাড়া কিছু রাস্তাও বেশ খারাপ। বদ্রীনাথ যাওয়ার রাস্তা ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য রইল আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। তীর্থযাত্রার পাশাপাশি বদ্রীনাথ শহর তার শ্বাসরুদ্ধকর সৌন্দর্য, মনোরম আবহাওয়া, তুষারবৃত্ত পর্বতমালা আর সবুজ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত অলকানন্দা নদীর জন্যও বিখ্যাত। ফাইনালি আমরা বদ্রীনাথ মন্দিরের কাছে এসে গেছি। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থা, যাও যাও মেরে কেটে এলাম, ভয় ভয় লাগছিল খুব। এবার যাচ্ছি আমরা। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা কিন্তু বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরটি সমুদ্রতল থেকে 3300 মিটার বা 10,826 ফুট উচ্চতায় অবস্থিত। কেদারনাথে যেমন গৌরীকুণ্ড রয়েছে, এখানেও রয়েছে তপ্তকুণ্ড। আপনারা চাইলে এই জলে স্নান করে তারপর ভগবানের দর্শন করতে পারেন। ঢোকার আগে দুখানা রাস্তা আছে, একটা ডাইরেক্ট মন্দিরের দিকে যাচ্ছে আর একটা হচ্ছে ওই তপ্তকুণ্ডের দিকে যাচ্ছে। তপ্তকুণ্ডে এখানে নিয়ম অনুযায়ী বলে যে তপ্তকুণ্ডে স্নান করে তারপর মন্দির দর্শন করা উচিত, কিন্তু আমরা স্নান করব না, আমরা জাস্ট জল ছিটিয়ে নেবো। স্নান করে এসেছি, যে নিয়ে আমরা তারপর মন্দিরে প্রবেশ করবো। এখানে পেয়ে যাবেন পুজোর ডালা মাত্র 200 টাকার বিনিময়ে। মনে করা হয় নবম শতাব্দীতে আদি শঙ্করাচার্য বদ্রীনাথ মন্দিরটিকে হিন্দু তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করেন। আমরা এখন একদম মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনে কিন্তু বেশ ভিড় ছিল আর ঠেলাঠেলিও হচ্ছিল। গর্ভগৃহে কিন্তু ভিডিও করা যাবে না, তাই এই ছোট্ট ক্লিপ আপনাদের জন্য। গর্ভগৃহে রয়েছে শালিগ্রাম শিলার 1 ফুট উচ্চতার বদ্রী নারায়ণ, যা বদ্রী গাছের সোনার ছাউনিতে রয়েছে। ফাইনালি আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। কেদারনাথে একটু বেটার ছিল, লাইন যে প্রসেসটা, এখানে একটু ধাক্কাধাক্কি হচ্ছিল। যাই হোক, তাও মোটামুটি কাছ থেকে দেখে দর্শন করতে পেরেছি। বদ্রীনাথ কিন্তু 4 ধামের মধ্যে এক ধাম। আপনারা যদি 4 ধাম কমপ্লিট করতে চান, এখানে কিন্তু অবশ্যই আসতে হবে। আপনাদের একটা টিপস দিয়ে দিই, আপনারা যখন বদ্রীনাথ দর্শন করতে আসবেন তখন দেখবেন ওই তপ্তকুণ্ড হয়ে তো বদ্রীনাথ যেতে হয়, দেখবেন একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা ক্রস করেই দেখবেন যে জুতো রাখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। আপনারা একদমই রাখবেন না, কারণ ওপরে গিয়ে আরামসে এদিক ওদিক করে সাইড করে রাখতে পারবেন, কোনো অসুবিধে হবে না। 100 টাকা করে নিচ্ছে, এটা কোনো মানেই হয় না। তাই আপনারা সোজা যাবেন, তপ্তকুণ্ডে স্নান করলে স্নান করে নেবেন, জল ছিটিয়ে যদি না হয় নিয়ে নেবেন, জুতোটা এক সাইডে খুলে বদ্রীনাথ দর্শন করে নেবেন, তাহলে আপনাদের ফালতু টাকা যাবে। আর আমরা এখন ব্রিজের ওপর থেকে যাচ্ছি, আর নিচে বয়ে চলেছে অলকানন্দা, বেশ ভালো অসাধারণ ভিউ। এবার আমরা যাচ্ছি মানা ভিলেজ, আমাদের সাথে থাকুন দেখতে হলে।
সামনেই দেখতে পাচ্ছি আমরা নীলকণ্ঠ পর্বত, যা মহাদেবের নামে নামকরণ করা হয়েছে। এর পেছনেও কিন্তু নানা পৌরাণিক কাহিনী রয়েছে। আর নিচ থেকে বয়ে চলেছে অলকানন্দা নদী। কি অপূর্ব দৃশ্য, তাই না? ভগবান ও প্রকৃতির মেলবন্ধন দেখে আমরা এগিয়ে চললাম মানা গাঁওয়ের দিকে। আর মানা গাঁওতে আমরা কি কি করলাম সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের পরবর্তী পর্বটি দেখতে হবে। তো এখনের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।